হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 7 এ পড়ছো তাদের আজকে আমি ভূগোলের 11তম অধ্যায় ইউরোপ মহাদেশ সম্পর্কে তোমাদের সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। তাই কি এখান থেকে পড়বে ভালো করে দেখে নাও, তোমাদের ফাইনালি কিন্তু এটা রয়েছে। তো ইউরোপ মহাদেশের পরের পাতা হলো, পরের পাতা দেখতে পাবে দেশের সংখ্যা। এখানে কতগুলো দেশ রয়েছে এই মহাদেশে? 56টি দেশ রয়েছে, এটা মনে রাখবে। শর্ট কোশ্চেন আসতে পারে। বিখ্যাত শহর কি কি রয়েছে? লন্ডন, প্যারিস, আমস্টারডাম, মাদ্রিদ, রোম, বার্লিন। এগুলো হচ্ছে বিখ্যাত শহর। ঠিক আছে, এরপরে যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে তোমরা করবে, ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণগুলো কি কি, অর্থাৎ কি কি কারণে ইউরোপ মহাদেশের এত উন্নতি হয়েছে। এই যে গোল গোল করে দেখতে পাচ্ছ, এগুলো সব কিন্তু পয়েন্ট করে করে লিখবে। ঠিক আছে, যেমন দেখো 1 নম্বরে রয়েছে উত্তর গোলার্ধের স্থলভাগের কেন্দ্রস্থলে অবস্থান, সব মহাদেশের সঙ্গে সহজেই যোগাযোগ, ব্যবসা বাণিজ্যের সুবিধা। মানে এমন জায়গায় ইউরোপ মহাদেশের অবস্থানটা রয়েছে যেটার মাধ্যমে সমস্ত মহাদেশের সঙ্গে যোগাযোগ কিন্তু ভালো রয়েছে, এটাও একটা উন্নতির কারণ। দ্বিতীয় কি রয়েছে? 3 দিকে জলভাগ অর্থাৎ সমভাবাপন্ন নাতিশীতোষ্ণ জলবায়ু, অধিবাসীরা কর্মঠ পরিশ্রমী। জলবায়ুটা খুব ভালো, সমভাবাপন্ন, নাতিশীতোষ্ণ অর্থাৎ না শীত না গরম, মানে ভালো ওয়েদার থাকার জন্য এখানকার মানুষরাও খুব কর্মঠ পরিশ্রমী। 3 নম্বর দেখো রয়েছে উষ্ণ উপসাগর সমুদ্র স্রোত, উত্তর পশ্চিমের বন্দরগুলো বরফ মুক্ত থাকে, অর্থাৎ এখানে বরফের পরিমাণটা কম, অর্থাৎ বরফ মুক্ত থাকে এবং বন্দরগুলো খুব ভালো জায়গায় রয়েছে বলেই উন্নতিটা বেশি হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারলে? তারপর দেখো রয়েছে সরল বর্গীয় বনভূমি, অর্থাৎ এখানে নরম কাঠের গাছ, কাগজ, কাষ্ঠশিল্পের জায়গায় উন্নত এই বনভূমি থাকার জন্য। এগুলো যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো প্রত্যেকটা এইভাবে পয়েন্ট ধরে ধরে লিখবে। 5 নম্বরের জন্য একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, ইউরোপ মহাদেশ সমৃদ্ধির কারণগুলো কি কি। তোমাদের ফাইনাল পরীক্ষা কিন্তু 70-এর মধ্যে হবে, তাই আমি যে জায়গাগুলো বলবো সেগুলো ভালো করে দেখবে। এক্সট্রা কোনো প্রশ্ন পড়া দরকার থাকবে না, যা প্রশ্ন আসবে এর মধ্যে থেকেই আসবে। বুঝতে পারছো আমার কথাটা? তাহলে স্টার দিয়ে খাতায় লিখে রাখো এই চ্যাপ্টার থেকে ইউরোপ মহাদেশ সমৃদ্ধির কারণগুলো কি কি। বড় প্রশ্নের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট রয়েছে। আর কিভাবে লিখতে বললাম, এই যে গোল গোলের মধ্যে যেগুলো রয়েছে এগুলো 1 2 3 4 করে পয়েন্ট করে করে লিখে দেবে, তাহলেই 5-এ 5 পেয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে এটা একটা পয়েন্ট করো বা একটা প্রশ্ন লিখে রাখো খাতায়। ঠিক আছে, তোমাদের এই টেক্সট বুক থেকেই কিন্তু প্রশ্নগুলো পরীক্ষাতে বেশিরভাগ তুলে ধরে, তাই আমি যেগুলো বলবো সেগুলো ভালো করে দেখো, পরীক্ষাতে এর মধ্যেই কমন পেয়ে যাবে। ওকে, তার পরের পাতায় চলে এসো। দেখো রয়েছে ইউরোপ মহাদেশ আয়তনে ছোট হলেও প্রাকৃতিক বৈচিত্র্যের কোনো অভাব নেই। দক্ষিণে ভূমধ্যসাগরীয় উপকূল থেকে উত্তরে উত্তর সাগরের তীরভূমি এবং পূর্বে ইউরাল পর্বত থেকে পশ্চিমে আটলান্টিক মহাসাগরের উপকূল পর্যন্ত বিভিন্ন প্রান্তে তুষার ঢাকা পর্বত, বিস্তৃত সমভূমি, গভীর পাইনের বন ছড়িয়ে রয়েছে। ইউরোপের বেশিরভাগ অঞ্চল সমভূমি হলেও উঁচু মালভূমি, নিচু ভূমি, পর্বতময় অঞ্চলও রয়েছে। দক্ষিণের পার্বত্য অঞ্চলের মধ্যে রয়েছে আল্পস পর্বতশ্রেণী। আর এই আল্পসের স্টার দিয়ে রাখো সর্বোচ্চ শৃঙ্গ মবলা, যার উচ্চতাটা দেখে নাও 4807 মিটার। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন যে আল্পসের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, মনে রাখবে, এটা কিন্তু ভালো করে পড়বে। ফ্রান্স সুইজারল্যান্ড সীমান্তে অবস্থিত। তারপর দেখো নিচে দেখো রয়েছে ককেসাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এলব্রুজ, ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ। ইম্পর্টেন্ট প্রশ্ন, ইউরোপ মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এলব্রুজ, যার উচ্চতা 5642 মিটার। বুঝতে পারছো? যেগুলো হাইলাইট করা দেখতে পাচ্ছ এগুলো ভালো করে পড়বে, এখান থেকেই শর্ট কোয়েশ্চেন, এখান থেকেই বড় প্রশ্ন আসবে। ঠিক আছে, ঠিক চলে এসো তার পরের পাতাতে। তোমাদের একটা কথা বলে নি, আমার ঠান্ডা লাগার কারণে গলাটা একটু বসে গেছে, হয়তো তোমাদের একটু শুনতে অড লাগবে, কিন্তু কিছু করার নেই, যেহেতু তোমাদের পরীক্ষা খুব সামনেই চলে আসছে আর বেশি একটা দেরি নেই, পুজো তো চলেই গেল, তাই তোমাদের জন্য আমি কিন্তু ভিডিওটা করছি। ঠিক আছে, গলাটা খারাপ হলেও কিছু মনে করো না। প্রশ্নগুলো দেখার জায়গা, ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখার জায়গা, সেগুলো ভালো করে দেখে নাও, আর দেখা মাত্রই ভালো করে পড়তে শুরু করে দাও, এটাই আমার তোমাদের কাছে রিকোয়েস্ট। ঠিক আছে, দেখো জানো কি ইউরোপের ফিনল্যান্ডে প্রায় 35,000-এর বেশি হ্রদ থাকার জন্য একে হাজার হ্রদের দেশ বলা হয়। ইম্পর্টেন্ট প্রশ্ন, হাজার হ্রদের দেশ কাকে কেন বলা হয়? দেখো ছোট একটু উত্তরের মধ্যে একটা প্রশ্ন লুকিয়ে রয়েছে, এটা ইম্পর্টেন্ট জায়গা করে রাখো। তারপর দেখো হাইলাইট করা আছে অলরেডি আগে থেকে যে ল্যাডোগা যার হ্রদ, যেটা তার দৈর্ঘ্যটা দেখে নাও 17,712 কিলোমিটার। এটি হচ্ছে ইউরোপের বৃহত্তম হ্রদ, মনে রাখবে। এই সমভূমির উত্তর পশ্চিমে নেদারল্যান্ডে সমুদ্রের অগভীর এলাকা ভরাট করে তৈরি করা হয়েছে পোল্ডার ভূমি। বুঝতে পারছো? পোল্ডার ভূমিটা কিন্তু ইউরোপ মহাদেশের একটা গুরুত্বপূর্ণ পার্ট, এটাও তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট বড় প্রশ্নের জন্য পড়তে হবে। ঠিক আছে, বুঝতে পারছো? বাদবাকি যেগুলো রয়েছে একবার করে রিডিং পড়ে নিলেই হবে। যেগুলো তোমাদের আসার সম্ভাবনা প্রবল পরিমাণে, আমি শুধু সেগুলোই তোমাদের দেখাচ্ছি ফাইনাল এক্সামের জন্য। ঠিক চলে এসো তার পরের পাতায়, জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ, এটা ভালো করে পড়বে। দেখো এখানকার ওয়েদার খুবই ভালো, তোমরা প্রথমেই পড়ে এসছো।
তো নিশ্চয়ই জলবায়ুটা ভালো থাকার জন্য উদ্ভিদগুলোও ভালো হবে, স্বাভাবিক উদ্ভিদ যেটা আর কি। বলছে সাধারণভাবে ইউরোপের জলবায়ু নাতিশীতোষ্ণ প্রকৃতির, যদিও অঞ্চল ভেদে বৈচিত্র্য চোখে পড়ে। প্রায় সারা বছরই এই মহাদেশের কোনো না কোনো অংশে বৃষ্টিপাত হয়। অক্ষাংশগত কারণে আবার থেকে উত্তরে উষ্ণতা ক্রমশ কমতে থাকে। গ্রীষ্মকালে যখন দক্ষিণ পূর্বাংশে উষ্ণতা থাকে গড়ে 27°C, তখন উত্তর সীমানায় উষ্ণতা হয় 14°C। এই সময় বায়ুচাপ বলয়গুলো উত্তরে সরে যায় বলে দক্ষিণ ইউরোপের শুষ্ক উত্তর পূর্ব আয়নবায়ু এবং বাকি অঞ্চলে আর্দ্র পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। শীতকালে উষ্ণ উত্তর আটলান্টিক স্রোতের প্রভাবে পশ্চিমাংশের উষ্ণতা 10°C থাকলেও মধ্য পূর্বাংশে তা যথেষ্ট কমে যায়। এগুলো একবার করে জাস্ট রিডিং পড়বে, এখানে সেরকম প্রশ্ন ইম্পর্টেন্ট নয়, শুধু তোমাদের দেখতে হবে এখানে কিরকম উদ্ভিদ হচ্ছে। ঠিক আছে, তো দেখো যে সমস্ত উদ্ভিদ এখানে দেখা যায় তার মধ্যে প্রথমেই রয়েছে তুন্দ্রা জলবায়ু, তুন্দ্রা উদ্ভিদ, এগুলো পড়তে হবে। আর উদাহরণগুলো ভালো করে পড়তে হবে যে এই জলবায়ু অঞ্চলের উদ্ভিদগুলো কিরকম। দেখো মস, তারপর রয়েছে লিচেন, এইগুলো কিন্তু এখানকার ছোট ছোট গাছ, যেগুলো ফুলের গাছও হয় আবার নানা ধরনের। ঠিক আছে, মস লিচেন এগুলো কিন্তু, লিচেন একটা ফুল গাছ। ঠিক আছে, তারপর দেখো রয়েছে সরলবর্গীয় উপমেরু জলবায়ু, সরলবর্গীয় অরণ্য। তো এখানে দেখো কি রয়েছে, পৃথিবীর বৃহত্তম তৈগা বনভূমি রয়েছে। তাহলে পৃথিবীর বৃহত্তম বনভূমি তার নাম হচ্ছে তৈগা, যেটা কিন্তু এই ইউরোপ মহাদেশেই রয়েছে। এখানে পাইন, ফার, লার্চ, বার্চ, অলডার এই সমস্ত নরম কাঠের সরলবর্গীয় বনভূমি থাকে। কাষ্ঠশিল্প এখানে কিন্তু উন্নত। বুঝতে পারছো, এইগুলো তোমাদের কিন্তু পয়েন্ট করে করে লিখতে হবে। তাহলে এখান থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হাইলাইট করে বা খাতায় নোট করে রাখো, ইউরোপ মহাদেশের স্বাভাবিক উদ্ভিদের বর্ণনা ভালো করে করবে। এগুলো কিন্তু বড় প্রশ্নের জন্য বলছি, তোমাদের ফাইনাল এক্সাম 70-এর মধ্যে হবে, সেখানে কিন্তু বড় প্রশ্ন থাকবে। আর এই অধ্যায় তোমাদের ফাইনালে কিন্তু রয়েছে, বেশিরভাগ স্কুলেই কিন্তু রয়েছে। ঠিক আছে, যাদের নেই তারা কমেন্টে জানাবে কি কি রয়েছে, আমি অবশ্যই দিয়ে দেবো, কিন্তু এটা কিন্তু সিলেবাসে রয়েছে, তো যাদের আছে তারা ভালো করে দেখে নিও। ঠিক আছে, এমনিতেও ফাইনাল এক্সাম পুরো বই নিয়েই হয়, পুরো বই নিয়েই কিন্তু ফাইনাল এক্সামটা হয়। তাও কিছু কিছু স্কুল আমি দেখছি পার্টিকুলার সিলেবাস বলে দিচ্ছে যে এই চ্যাপ্টারগুলো হবে। তারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের পাশে রয়েছি, আমি হেল্প করব, সাজেশন প্রশ্ন দিয়ে দেবো। ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই, শুধুমাত্র তোমাদের কাজ পাওয়া মাত্রই, ভিডিওটা পাওয়া মাত্রই পড়ে ফেলা, যেগুলো বলবো সেগুলোই, তার বেশি পড়া দরকার নেই। যেগুলো বলবো সেগুলো করো, প্রত্যেকেই ফুল মার্কস পাবেই। তারপরের পাতা চলে এসো, দেখো রয়েছে পশ্চিম ইউরোপীয় জলবায়ু নাতিশীতোষ্ণ পর্ণমোচী অরণ্য। আবার এখানে পর্ণমোচী অরণ্য দেখতে পাওয়া যায়। কি কি? ওক, ম্যাপল, অলডার, উইলো এই ধরনের গাছ এখানে দেখা যায়। সারা বছর বৃষ্টি হয়, শীতকালের পরিমাণটা বেশি থাকে। ঠিক আছে, এই তথ্যগুলো একবার করে পড়বে, কারণ ইউরোপ তো একটা মহাদেশ, এক একটা জায়গায় এক এক রকমের উদ্ভিদ এখানে দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তারপর রয়েছে ভূমধ্যসাগর জলবায়ু, ভূমধ্যসাগরীয় অরণ্য। কি কি? জলপাই, ডুমুর, কর্ক, ওক, সিডার এগুলো গাছ এই অঞ্চলে দেখতে পাওয়া যায়। ছাড়াও আঙুর, কমলালেবু প্রচুর পরিমাণে এখানে জন্মাচ্ছে। তারপর রয়েছে মহাদেশীয় জলবায়ু স্টেপ তৃণভূমি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়বে। নাতিশীতোষ্ণ ওয়েদার থাকার জন্য এখানে স্টেপ তৃণভূমি কিন্তু এখানে তৈরি হয়েছে, যাকে বলা হয় স্টেপ। এখানকার ওয়েদারটাও দেখে নাও কিরকম বৃষ্টিপাত হয়। ঠিক আছে, আর বর্তমানে এখানে এরকম জায়গায় কৃষিকাজও করা হচ্ছে, সেটাও বলা যাচ্ছে। আর এখানে উইলো, এলম, ম্যাপল এ ধরনের গাছও বেশি জন্মাচ্ছে। ঠিক আছে, এগুলো জাস্ট একবার করে পড়ে নেবে, পয়েন্ট করে করে অবশ্যই পরীক্ষার খাতাতে লিখবে। ইউরোপ মহাদেশের স্বাভাবিক উদ্ভিদটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে, করবে। ঠিক আছে, তারপরে চলে এসো রুর শিল্পাঞ্চল। দেখো কি রয়েছে, যার মানে রাইন ও তার উপনদী রুর ও লিপের সংযোগস্থলে কয়লা খনিকে কেন্দ্র করে গড়ে উঠেছে ইউরোপের অন্যতম শ্রেষ্ঠ শিল্পাঞ্চল, যার নাম রুর শিল্পাঞ্চল। পড়বে রুর শিল্পাঞ্চল কোথায় অবস্থিত, এই জায়গাটা ভালো করে পড়বে। তারপর দেখো নিচে রয়েছে এই শিল্পাঞ্চলের উত্তরে লিপে নদী এবং দক্ষিণে রুর ও রাইন নদী প্রবাহিত হয়েছে, ইম্পর্টেন্ট। আর পূর্ব সীমানায় কে রয়েছে? পূর্ব সীমানায় রয়েছে সোয়ারল্যান্ড উচ্চভূমি। এই অঞ্চলটির ক্ষেত্রফলটা ইম্পর্টেন্ট রয়েছে 4600 বর্গ কিলোমিটার, মনে রাখবে। রুর শিল্পাঞ্চলের প্রাকৃতিক পরিবেশটা কিরকম, এখানে কিরকম প্রাকৃতিক পরিবেশ, কেমন বৃষ্টিপাত, ঠিক আছে, সবই কিন্তু এখানে ডিটেলস রয়েছে। তারপরে দেখো রয়েছে রুর অঞ্চলের প্রধান নদী রাইন নদী, আর এখানে চার্নোজেম ও পরসল মাটি দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এই মাটি দুটোর নামটা মনে রাখবে, চার্নোজেম ও পরজল মাটি এই রুর অঞ্চলের শিল্পাঞ্চলে দেখতে পাওয়া যায়। ঠিক আছে,
এই রুশ শিল্পাঞ্চলের প্রাকৃতিক পরিবেশটা কিন্তু বড় প্রশ্ন, 5 নম্বর জন্য ইম্পর্টেন্ট রয়েছে, পড়বে। তোমাদের একটা জিনিস আমি সাজেস্ট করব, এই উত্তরগুলো তোমরা কিন্তু কোনো হেল্পার বই থেকে না পড়ে নিজেদের এই টেক্সট বুক থেকে পড়ো, রেজাল্ট ভালো হবে। ঠিক আছে, গুছিয়ে লিখবে, গল্পের মতো করে পড়ে গল্পের মতো করে লিখবে। তাহলে নোট ডাউন করো ইম্পর্টেন্ট প্রশ্ন, রুর শিল্পাঞ্চলের রুর শিল্পাঞ্চলের প্রাকৃতিক পরিবেশটা বর্ণনা করো। এটা তোমাদের একটা ইম্পর্টেন্ট 5 নম্বরের প্রশ্ন, বড় প্রশ্ন, এটা কিন্তু তোমরা পড়বে। ঠিক আছে, তারপরে পাতা চলে এসো রুর শিল্পাঞ্চলের বিভিন্ন শিল্প কেন্দ্র ও শিল্পের নাম। এটা একবার পড়ে নেবে, একটা চার্টের মধ্যে দেওয়া রয়েছে, যে শিল্পকলা দেওয়া রয়েছে শিল্পকলা নাম এবং তার শিল্প কেন্দ্রের নাম দুটো করে পড়ে রাখবে। ঠিক আছে, এবার আসছি লন্ডন অববাহিকা। দেখো লন্ডন অববাহিকাতে কি কি করবে। দেখো লন্ডন অববাহিকাতে কি রয়েছে, লন্ডন শহরটা টেমস নদীর ধারে গড়ে উঠেছে। মনে রাখবে, কোন নদীর ধারে লন্ডন শহরটা গড়ে উঠেছে, টেমস নদীর ধারে। লন্ডন শহরের কাছে গ্রিনিচের উপর দিয়ে মূল মধ্যরেখা গেছে। এই দুটো জায়গা হাইলাইট করো, ইম্পর্টেন্ট রয়েছে। আর এই লন্ডন হলো সেই দেশ যেখান থেকে ইংরেজরা কিন্তু ভারতে এসেছিল, মনে রাখবে। ঠিক আছে, তারপর দেখো রয়েছে লন্ডন এক নজরে লন্ডন অববাহিকা। এই লন্ডন অববাহিকার ক্ষেত্রফলটা পড়বে, অববাহিকার আকৃতিটা কিরকম, মাটির সরার মতো পড়বে, প্রধান নদী কি টেমস, আর প্রধান যে বিমানবন্দর সেটা হচ্ছে হিথ্রো, মনে রাখবে। এই তথ্যগুলো পড়বে, শর্ট কোয়েশ্চেনের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে, তারপর রয়েছে লন্ডন অববাহিকার প্রাকৃতিক পরিবেশ। যেরকম তোমরা একটু আগে দেখলে রুশ শিল্পাঞ্চলের প্রাকৃতিক পরিবেশ, সেরকম লন্ডন অববাহিকার প্রাকৃতিক পরিবেশটাও 5 নম্বরের জন্য পড়বে। ঠিক আছে, যেই জায়গাগুলো হাইলাইট করা দেখছো সেটা একটু বেশি জোর দিয়ে পড়বে, আর যেগুলো হাইলাইট করা নেই বা দাগানো নেই সেগুলো জাস্ট একবার করে রিডিং পড়ে নিলেই হবে। ঠিক আছে, তারপর চলে এসো লন্ডন অববাহিকার অর্থনৈতিক পরিবেশ। এটা কিন্তু ইম্পর্টেন্ট, বলছে বসতি ও শিল্পের প্রয়োজনে লন্ডন অববাহিকার বেশিরভাগ জমি ব্যবহৃত হয়, তবু স্থানীয় চাহিদা মেটানোর জন্য এখানে কিছু কিছু অঞ্চলে উন্নত যান্ত্রিক পদ্ধতিতে মিশ্র কৃষির মাধ্যমে কৃষিকাজ করা হয়ে থাকে। এখানকার কৃষির প্রধান বৈশিষ্ট্য হলো প্রচুর পরিমাণে সবজি চাষ। ইম্পর্টেন্ট তথ্য, বিপুল শহরবাসীর খাদ্যের চাহিদা মেটানোর জন্য ছোট ছোট খামারে ফল ও শাকসবজি উৎপাদন করে ট্রাকে করে শহরে পাঠানো হয়, যাকে বলা হয় ট্রাক ফার্মিং। ইম্পর্টেন্ট প্রশ্ন 2 নম্বর জন্য আসতে পারে, ট্রাক ফার্মিং পদ্ধতি কি, পতনশীল নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো দ্রুত পাঠানোর জন্য এই ব্যবস্থাটা করা হয়। ঠিক আছে, অর্থাৎ কাঁচা শাকসবজি যেগুলো নিত্য প্রয়োজন হয় সেগুলো কিন্তু দ্রুত এই ট্রাকের মাধ্যমে পাঠানো হয়। বুঝতে পারছো, নদী উপত্যকায় গম, জব, ভুট্টা আর চিলটার্ন ও ডাউন্সের উচ্চভূমিতে মিশ্র কৃষি পদ্ধতিতে ওটস ও আলুর সঙ্গে পশুখাদ্য হিসাবে হে, স্লোভার, ঘাসের চাষ করা হয়। বুঝতে পারছো, এগুলো তোমরা কিন্তু দেখবে। ঠিক আছে, তারপর চলে এসো লন্ডন অববাহিকার বিভিন্ন শিল্প ও শিল্পকেন্দ্র। এগুলো একবার পড়ে রাখবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট রয়েছে কিন্তু, এগুলো একবার করে পড়ে রাখবে। এরপর চলে এসো টেমস নদীর খাড়ির মুখে একটা বন্দর রয়েছে, যেটা কিনা লন্ডনের বৃহত্তম পুনঃরপ্তানি বন্দর হিসেবে পরিচিত। ঠিক আছে, এটা কিন্তু চা, রাবার ইত্যাদি পণ্য প্রধান বাণিজ্য কেন্দ্র হিসেবে বিখ্যাত, মনে রাখবে লন্ডন শহরটি। ওকে, বন্দরের জন্য এটি কিন্তু বিখ্যাত রয়েছে। এরপর চলে এসো পোল্ডার ভূমি। এটা কিন্তু ইম্পর্টেন্ট, পোল্ডার ভূমিটা কিন্তু স্টার দিয়ে রাখো। ঠিক আছে, টিকার জন্য আসতে পারে, 5 নম্বরের জন্য আসতে পারে, এটা কিন্তু ভালো করে তোমরা পড়বে। ঠিক আছে, আমি একবার পড়ে শোনাচ্ছি। একটা ছোট্ট দেশের ছোট্ট ছেলের গল্প, নাম ছিল তার হান্স। একদিন হান্স সন্ধ্যের সময় রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ তার চোখ পড়ল রাস্তার পাশের উঁচু দেওয়ালের গায়ে একটা ফাটল দিয়ে জল ছুঁয়ে ছুঁয়ে পড়ছে। হান্সের বুকের ভেতরটা নিমেষে আতঙ্কে শিউরে উঠল আসন্ন বিপদের কথা ভেবে। ফাটলটা আর একটু বড় হলেই ওপাশে সমুদ্রের জল হু হু করে গ্রামে ঢুকে পড়ে বা পড়বে, আর ভাসিয়ে নিয়ে যাবে গ্রামের পর গ্রাম। তাই আর কোনো কথা না ভেবে হান্স তার হাত মুঠো করে ঢুকিয়ে দিল বাঁধের ফাটলের মধ্যে। ওইভাবেই বসে রইল। রাতের দিকে তার বাবা, মা আর গ্রামের লোকজন খুঁজতে খুঁজতে তাকে ওইভাবে বসে থাকতে দেখতে পেল। তারপর তারা যখন জানতে পারলো যে হান্স কিভাবে তাদের গ্রামকে রক্ষা করেছে, তখন সবাই হান্সকে জড়িয়ে ধরল আর তার বীরত্বের জন্য খুব প্রশংসা করলো। এই সুন্দর গল্পটা তো অনেকেরই জানো এই হান্স কোন দেশের ছেলে? হল্যান্ড বা নেদারল্যান্ডের। আর যে অঞ্চলকেও সে রক্ষা করেছিল তা হলো পোল্ডার ভূমি। এবার আসছি পোল্ডার ভূমিটা কি, বুঝতে পারছো? দেখো গল্পের মতো করে শুনে নাও,
একবার শুনলে তোমাদের মাথাতেও গল্পটা থেকে যাবে, মুখস্থ করতেও সময় লাগবে না। আসলে নেদারল্যান্ড দেশটা খুব ছোট, তাই কৃষি অন্যান্য কাজের জন্য জমিরও খুব অভাব। এই সমস্যা দূর করার তাগিদে দেশের উত্তর পশ্চিমে জুইডার্জি উপসাগরের বিশাল অগভীর জলভাগে উঁচু কংক্রিটের বাঁধ দিয়ে মাটি ভরাট করে নতুন ভূমি তৈরি করা হয়েছে। কোথায়? জুইডার্জি উপসাগর, মনে রাখবে নামটা। সমুদ্র থেকে উদ্ধার করা এইসব নিচু সমতল ভূমিকে পোল্ডার ভূমি বলা হয়, মনে রাখবে। 2 নম্বর বা 3 নম্বর জন্য কিন্তু এটা আসতে পারে, পোল্ডার ভূমির জন্য। আর বড় প্রশ্ন টিকার জন্য তো আসবেই, ঠিক আছে। নেদারল্যান্ডে 11 শতাব্দীতে প্রথম পোল্ডার ভূমি তৈরির কাজ শুরু হয়েছিল। তাহলে কোথায় পোল্ডার ভূমি তৈরির কাজ শুরু হয়েছিল? মনে রাখবে, নেদারল্যান্ডে, ঠিক আছে। আগে তা করা হতো প্রাচীন পদ্ধতিতে, এখন প্রযুক্তিবিদ্যার উন্নতির সাথে সাথে এই কাজে আধুনিকতার ছোঁয়া এসেছে। নেদারল্যান্ডে প্রায় 3000-এর বেশি ছোট বড় পোল্ডার রয়েছে। এদের মধ্যে জুইডার্জি হলো সবচেয়ে বড় প্রকল্প, যেটা কিনা এই সাগরেই হয়েছিল। এছাড়া জিল্যান্ড, জিপে, জুইটস প্লাস, আনা পাওলোনা, প্রিন্স আলেকজান্ডার বিশেষ উল্লেখযোগ্য। এই নামগুলো মনে রাখবে। এই পোল্ডার ভূমি কিভাবে তৈরি করা হয় এটাও একবার পড়ে রাখবে, যে পদ্ধতিটা কি, ঠিক আছে। ইম্পর্টেন্ট জায়গা কিন্তু এটা। এই পোল্ডারটা পুরোটাই ভালো করে তোমরা কিন্তু দেখবে, এখান থেকে কিন্তু প্রশ্ন থাকবে। আমি যেগুলো তোমাদের ভালো করে দেখতে বলছি সেগুলো কিন্তু ভালো করে দেখে রেখো, এর মধ্যে থেকেই কমন পেয়ে যাবে, ঠিক আছে। পোল্ডার ভূমি হলো সমুদ্র থেকে উদ্ধার করা নিম্ন সমতল ভূমি। প্রধানত আইসেল, মাস ও রাইন নদীর মধ্যবর্তী বদ্বীপের নিচু অংশে এই পোল্ডার ভূমিগুলো গড়ে উঠেছে। সমগ্র পোল্ডার অঞ্চলকে ভূমির ব্যবহার অনুযায়ী 3 ভাগে ভাগ করা হয়, যথা উত্তর পূর্বে গ্রোনিংয়েন, ফ্রিজল্যান্ড ও ওভারিসেল, পশ্চিম ও মধ্যভাগে নুর্ড হল্যান্ড ও ডট রেচর্ট ও দক্ষিণে জুইড হল্যান্ড। এই নামগুলো একটু কঠিন, বাট ভালো করে দেখবে। এখানকার কোনো কোনো এলাকা সমুদ্রপৃষ্ঠ থেকে 10 ফুটেরও নিচে অবস্থিত। বৃষ্টিপাতের ফলে জল জমলে তা পাম্প করে নিকাশি খালে ফেলে দেওয়া হয়। এখানকার বেশিরভাগ জায়গায় সমুদ্রের কাদামাটি দেখা যায়, ঠিক আছে। এরপরে রয়েছে পোল্ডার ভূমির অর্থনৈতিক পরিবেশ। কিরকম অর্থনীতি রয়েছে এখানকার, ঠিক আছে। এখানকার চাষবাস তো তোমরা জানোই কিরকম চাষবাস হয়। তো তার মধ্যে হে, ক্লোভার, ঘাসের প্রভৃতি চাষ করা হয়, ঠিক আছে, লবণাক্ত কমানোর জন্য। তাছাড়া গম, ওট, জব, রাই, আলু এগুলো চাষ করা হয়, এগুলো পড়বে। মিশ্র কৃষি পদ্ধতি চাষ এখানে হয় বেশিরভাগ আর কি, সেটাও পড়ে রাখবে, ঠিক আছে। বিভিন্ন ফুল যেমন টিউলিপ, কসমস, গ্ল্যাডিওলি, এগুলো ফুলের চাষও হয়। এগুলো সব গল্পের মতো করে লিখবে, ঠিক আছে। পোল্ট্রি ভূমির শিল্প পরিবহন ব্যবস্থা অত্যন্ত উন্নত। চক্র খালগুলিও পরিবহনের কাজে ব্যবহৃত হয়। তবে খনিজ সম্পদের বিশেষ অভাব রয়েছে, খনিজ সম্পদ অতটা উন্নত নয়। গ্রোনিয়ান অঞ্চলে প্রচুর প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়, আর দি হেগের কাছে খনিজ তেল পাওয়া যায়, ঠিক আছে। বিভিন্ন জায়গার নাম রয়েছে আমস্টারডাম, রটারডাম, গ্রোনিয়ান, হার্লেম, লেভেন, ইজমুইডেন, দি হেগ, ফ্ল্যাশিং প্রভৃতি শহরগুলোতে লৌহ ইস্পাত, পেট্রো-রাসায়নিক, জাহাজ নির্মাণ, ডেয়ারি, খাদ্য প্রক্রিয়াকরণ, এগুলো, কাগজ, চামড়া, প্রসাধনী শিল্প প্রভৃতি কিন্তু এখানে গড়ে উঠেছে, ঠিক আছে। কৃষি, শিল্প, পরিবহন ব্যবস্থা উন্নতির কারণে পোল্ট্রি ভূমি জনবসতি খুব ঘন। এখানকার প্রধান শহর আমস্টারডাম, যেটা নেদারল্যান্ডের রাজধানী। তাহলে নেদারল্যান্ডের রাজধানীর নাম কি? আমস্টারডাম, মনে রাখবে। বিখ্যাত বন্দর যেটা কিনা হিরে কাটা ও পালিশ শিল্পের জন্য আমস্টারডাম পৃথিবী বিখ্যাত। তাহলে এই হচ্ছে পোল্ট্রি ভূমির অর্থনৈতিক পরিবেশ। তাহলে পুরো ইউরোপ মহাদেশ থেকে এই হলো ইম্পর্টেন্ট তথ্য। তার মধ্যে বেশিরভাগ ইম্পর্টেন্ট প্রশ্ন কি কি পেলাম আরেকবার রিভিশন হয়ে যাক। সেটা কি? ইউরোপ মহাদেশ সমৃদ্ধির কারণগুলো কি কি, ইউরোপ মহাদেশ স্বাভাবিক উদ্ভিদ, ইউরোপ মহাদেশের লন্ডন অববাহিকার প্রাকৃতিক পরিবেশ, রুশ শিল্পাঞ্চলের প্রাকৃতিক পরিবেশ, আর পড়বে পোল্ডার ভূমি, ঠিক আছে। এইগুলো হচ্ছে এখানকার বড় প্রশ্ন। আর শর্ট কোয়েশ্চেন যেগুলো আমি দাগিয়ে দিয়েছি, আর যেগুলো কোথাকার কি রাজধানী, ঠিক আছে, কোথায় কি পাওয়া যায়, সেই শিল্প কেন্দ্র, শিল্প, এগুলো একবার করে পড়বে, শর্ট কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে এই হলো তোমাদের পুরো ভিডিওর পুরো ইউরোপ মহাদেশ নিয়ে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমাদের সিলেবাস ফাইনালে কার কি রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের আমাকে জানিও, আমি তোমাদের হেল্প করব, সাজেশন দিয়ে দেবো। তাহলে আজকে আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।